হ্যালো 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 হ্যালো। পনেরো নম্বর স্বাধীনতার পর এই নিয়ে 15 বার লোকসভা নির্বাচন চলছে। শুরু হয়ে গেছে আমাদের রাজ্যেও, প্রথম দফা শেষ, আরো দুটো দফা বাকি। গোটা ভারত জুড়ে কোনো হাওয়া আছে বলে এখন অব্দি টের পাওয়া যায়নি, কিন্তু আমাদের রাজ্যে একটা হাওয়ার খবর পাওয়া যাচ্ছে। সেটা মিডিয়াতে আসছে, টেলিভিশনে, খবরের কাগজে। আবার সাধারণ মানুষ, নানান মেজাজের, নানা রঙের, নানা বয়সের মানুষও একটা হাওয়ার গল্প করছেন। সে হাওয়াটা হলো 32 বছর ধরে যে সরকার রাজ্য চালাচ্ছে, বামফ্রন্ট সরকার, তাদের বিরুদ্ধে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের পক্ষে হাওয়া। কিন্তু সত্যিই কি এমন কোন হাওয়া বিরাজ করছে? যদি করেও, শুধু হাওয়া দিয়ে কি ওরকম প্রবল পরাক্রান্ত বামফ্রন্ট সরকারকে, বামফ্রন্টের প্রার্থীদের টসকানো যাবে? এইখান থেকে আজ আমরা কথা বলা শুরু করব, এবং আপনাদেরও কিছু কথা থাকলে শটান টেলিফোনে ঢুকে পড়তে পারে। হাওয়া এবং তারপর এরকম একটা শিরোনাম দেওয়া যেতে পারে। আমি সুজয় সোম, আমার সঙ্গে আছেন তৃণমূল কংগ্রেস নেতা বৈশানন চট্টোপাধ্যায়, নমস্কার, তাকে আপনারা সবাই চেনেন। আর রয়েছেন কবি ও সাংবাদিক পার্থ দাশগুপ্ত। নমস্কার। পার্থ দৈনিক স্টেটসম্যান পত্রিকার সাংবাদিক হিসেবে গোটা রাজ্য ঘুরে বেড়াচ্ছেন। কাজেই পার্থ কি দেখছেন হাওয়ার গল্প এবং সংগঠনের বা প্রতিদ্বন্দ্বিতার গল্প, সেটা পার্থ বলতে পারবেন। কিন্তু বৈশানন, কথাটা হচ্ছে সেটাই, কোন হাওয়া কি সত্যি আছে? আপনি একজন রাজনৈতিক তৃণমূল কংগ্রেসের একজন কর্মী হিসেবে কি মনে হচ্ছে? বিষয়টা হলো যে এই রাজ্যে প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা বিরোধীরা, মূলত মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যে পরিবর্তনের একটা ডাক দিয়েছেন, এবং আমরা এটাও দেখতে পাচ্ছি এ রাজ্যের যারা বুদ্ধিজীবী, লেখক, শিল্পী আছেন, তারাও বলছেন যে এ রাজ্যে পরিবর্তন চাই। এবং সাধারণ মানুষের সাথে দেখা করে, মিশে কথা বলে আমাদেরও যেটা মনে হয়েছে যে রাজ্যের মানুষ, তাদের একটা প্রত্যাশা যে রাজ্যে যে সরকার রয়েছে বা যে দল এতদিন ধরে শাসন চালিয়ে যাচ্ছে 32 বছর ধরে, তাদের বিরুদ্ধে মানুষ তাদের অধিকারকে, গণতান্ত্রিক অধিকারকে প্রয়োগ করতে চান। আপনি একটি প্রসঙ্গ তুলেছেন যে শুধু হাওয়া দিয়ে কি না, আগে হাওয়াটা কি আছে? পার্থ কি মনে করো যে হাওয়াটা রয়েছে? আমরা তো কলকাতায় বসে কিছু খবর পাচ্ছি, দেখছি, কাগজ পড়ছি, তোমার লেখাও যদিও পড়ছি, কিন্তু তুমি এই যে কলকাতা থেকে, যাদবপুর থেকে, সেই মালদা, কৃষ্ণনগর, বীরভূম, সর্বত্র ঘুরে বেড়াচ্ছ, তোমার কি মনে হচ্ছে? তুমি এরকম কোনো হাওয়ার ধাক্কা, গন্ধ পাচ্ছ? প্রথমত হচ্ছে একটা 32 বছরের অচলায়তন, সেখানে হাওয়া না তুললে হাওয়া ওঠে না। প্রথম কথা, হাওয়াটা তোলা হয়েছে বিভিন্ন পক্ষ থেকে, এবং মানুষের সাড়া আছে। এটা বললে অন্যায় হবে যে মানুষের সাড়া নেই, মানুষের সাড়া আছে। তবে খুব যদি খোলাখুলি সত্যি কথা বলতে হয়, তাহলে যতটা হাওয়া, ঝড়, বাতাস ইত্যাদি বলা হচ্ছে, তত মারাত্মক কিছু আমার মনে হয়নি আছে। আমি ঠিক বৈশানোর এই জায়গাতেই আসতে চাইছিলাম যে সিপিএম তথা বামফ্রন্টের যে প্রবল সংগঠন, একটা যুদ্ধে আর প্রেমে তো কোনো ন্যায় অন্যায় বলে কিছু নেই, এবং সব ন্যায় অন্যায় ঘেঁটে দিয়ে কিন্তু অল আউট ওরা লড়াইটা করছেন। আপনারা কতদূর প্রস্তুত, আপনারা কতদূর প্রতিদ্বন্দ্বিতায় যোগ্য হয়ে উঠেছেন বলে আপনার মনে হচ্ছে? আসলে সিপিআইএম পার্টি, যেটা আমি মনে করি যে একটা অশুভ সংগঠিত শক্তি, এই কথা অস্বীকার করা যাবে না যে সিপিএম পার্টি একটা অশুভ সংগঠিত শক্তি। আমরা যারা এই রাজ্যে বিরোধী, বিশেষ করে তৃণমূল কংগ্রেস, আমরাও একটি পাল্টা শুভ সংগঠিত শক্তি তৈরি করবার চেষ্টা করেছি। এটা ঘটনা যে আমরা যারা বিরোধী রাজনীতিতে আছি, অনেক জায়গায় আমাদের অনেক সময় মতভেদ, মতপার্থক্য, মতান্তর হয়েছে। এ রাজ্যে বিরোধী ভোট ভাগাভাগি হয়েছে,
সংগঠন বলতে সিপিএম এর পাল্টা যে সংগঠন কথা আমরা বলছি, সেই সংগঠনকে যে অবস্থায় মানুষ দেখতে চায় বা প্রত্যাশা করে সেই জায়গায় সংগঠনকে পৌঁছানো যায়নি। কিন্তু আমার বিশ্বাস যে বর্তমানে যে রাজ্যের চালচিত্র, যা রাজনৈতিক পরিবেশ তৈরি হয়েছে এবং তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে এই শেষ সাড়ে তিন বছর যে সাংগঠনিক লড়াই করেছেন, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আশাবাদী যে আমরা এই অশুভ সংগঠিত শক্তির বিরুদ্ধে লড়াই করে একটা শুভ সংগঠিত শক্তি নিয়ে এই রাজ্যের পরিবর্তন করতে পারি। তুমি সেটা একমত? মানে লড়াইটা তুমি দেখতে পাচ্ছ? শেষ অংশ, ওটা বৈষ্ণব যেটা বললেন, ওর বাক্যের শেষ অংশ পরিবর্তন করতে পারবো, এটা তো ওর স্টেটমেন্ট, উনি একজন রাজনৈতিক কর্মী হিসেবে কথাটা বলছেন, সেটা তো ফলেনও পরিচিত কাজে সেটার সম্বন্ধে আমি কোনো মন্তব্য করবো না। না, লড়াইটাকে দিতে পারা যাচ্ছে, সেটাই কিন্তু বিক্ষিপ্তভাবে কিছু কিছু জায়গায়, ইন পকেটস, আমি বলবো না যে একটা সামগ্রিকভাবে এটা সত্যি, তবে নিশ্চয়ই বিক্ষিপ্তভাবে আমি নাম করে বলতে পারি, যেমন তমলুকে শুভেন্দু অধিকারী, ঠিক আছে, এই ধরনের জায়গায় সংগঠন করা গেছে, সংগঠন অত্যন্ত মজবুত, টু দি এক্সটেন্ট সিপিএম এর মতো আপনি যে প্রবল পরাক্রান্ত বাক্যবন্ধনা ব্যবহার করলেন, প্রবল পরাক্রান্ত সিপিএম কে রুখবার মতন, এবং সেখানে শুধু সিপিএম প্রবল পরাক্রান্ত নয়, তমলুকে সিপিএম প্রবল পরাক্রান্ত উইথ এ ক্যাপিটাল পি, লক্ষণ শেঠ সেটা নেতৃত্ব দেয়, সেখানে তাদেরকে জুজবার মতন সাংগঠনিক শক্তি তৃণমূল অর্জন করে, শুধু জুজবার মতন না, আজকের দিনে লক্ষণ শেঠের থেকে তারা অনেক অনেক এগিয়ে সাংগঠনিক শক্তি। সেখানে তো নন্দীগ্রামের মতো একটা আন্দোলন, নন্দীগ্রামের পটভূমি থাকলেই সংগঠন হবে তার তো কোনো মানে নেই, এটা তো কোনো ঐতিহাসিক সত্য না যে ইজ টু বি। পটভূমি একটা ছিল, কিন্তু সংগঠনটাকে তৈরি করতে হয়েছে, সেই সংগঠনটা সব জায়গায় নেই, এটা আশা করি বৈষ্ণববাবু স্বীকার করবেন যে সেই সংগঠনটা মানে ওই এক রকম ভাবে আর কি একই মাপের সব জায়গায় তৈরি হয়নি। কিন্তু যেটা হয়েছে সেটা হচ্ছে যে 32 বছর ধরে একটা জাঁতাতলে পিষে পিষে, একটা পাথরের তলায়, জগদ্দল পাথরের তলায় চাপা থেকে থেকে একটা শুকনো হলুদ ঘাসেরও তো সবুজ হতে ইচ্ছে করে, সেই জায়গা থেকে মানুষের একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা আছে। কিন্তু আমি গ্রামে গঞ্জে একদম প্রত্যন্ত গ্রামে দিনের পর দিন ঘুরছি, দেখে আমার যে অভিজ্ঞতা সেটা হচ্ছে মানুষ অত্যন্ত ভীত, অত্যন্ত সন্ত্রস্ত। বিরোধী জোট তাদের যারা কর্মী বা নেতা স্থানীয়, তাদের ভরসায় তারা সিপিএম এর বিরুদ্ধে ভোট দেবেন, এবং ভোট দিলে তাদের উপর যে অত্যাচার নিপীড়ন নেমে আসবে সেটা বিরোধী নেতারা কতটা বাকি 364 দিন সেটা সামাল দেবেন সে ব্যাপারে কিন্তু মানুষ নিশ্চিত নন। সেই জায়গায় আমার মনে হয় একটা সাংগঠনিক দুর্বলতা। আসলে এটা দীর্ঘদিনে একটা সরকার বা একটি দল ক্ষমতায় থাকার পরে একটা মানুষের মনে কিছু কিছু জায়গায় এটা একটা ধারণা হয়ে গেছে যে হয়তো এদেরকে আর পরিবর্তন করা যাবে না। এই যে সন্ত্রাস ভয় বলছে এই রাজ্যের, মানে যেখানে নিঃশব্দ না, একেবারেই না নিঃশব্দ সন্ত্রাস। আপনারা অনেক কিছু বলেন, কিছুই নিঃশব্দ না, রীতিমতো সশব্দ সন্ত্রাস। কেশপুরের মতন জায়গায় পোস্টার পড়ছে তৃণমূলকে একটি ভোট মানে আপনার প্রিয়জনের বুকে একটি বুলেট, সেটা কি নিঃশব্দ সন্ত্রাস? আপনি ভাঙরে যান, আপনি গ্রামে, বীরভূমের প্রত্যন্ত গ্রামে যান, আজকেই আমি গিয়েছিলাম আপনার পান্ডুয়াতে, ভীষণ ইন্টেরিয়ার গ্রামে, তারা আমাকে পরিষ্কার বলছেন যে দাদা কি অত্যাচার আপনি কল্পনা করতে পারবেন না। এখন তৃণমূল কংগ্রেস বা কংগ্রেসের জোট, তাদের যারা স্থানীয় নেতৃত্ব, বৈষ্ণববাবু গিয়ে তো ওখানে রাত পাহারা দেবেন না লাঠি নিয়ে, সেই স্থানীয় নেতৃত্বকে সেইখানে স্থানীয়ভাবে স্থানীয় সিপিএম কে জুঝতে হবে। সেইটার মানুষের মধ্যে আত্মবিশ্বাসটা আছে কিনা যে এরা এটা করতে পারেন এবং এদের ভরসায় সিপিএম কে তাড়িয়ে দেওয়া যায়, যাতে আমার উপর ভবিষ্যতে আর কোনো অত্যাচার নেমে আসবে কিনা, সেটা আমাদের 16 তারিখ অবধি অপেক্ষা করে দেখতে হবে। মানুষ কি, তবে মানুষ পরিবর্তন চান, এ ব্যাপারে কোনো দ্বিধা রাখার কোনো জায়গা করা যাচ্ছে না কেন? করা যায় মানে কংগ্রেস আপনাদের সঙ্গে ধরুন এবারে জোটে আছে কংগ্রেস তো গোটা ভারতের শাসক, কাজেই রাজ্যের শাসকরা যা যা দুষ্টুমি করতে পারে বা না পারে সেই জায়গাগুলো তো কংগ্রেসের আরো ভালো জানার কথা, অন্তত নিজেরা না করলেও অভিজ্ঞতা থেকে ব্যাপারটা বোঝা যায়। দিল্লিতে কখনো কংগ্রেসের মন্ত্রিসভা ছিল, কখনো আমরা অবিভক্ত কংগ্রেসে ছিলাম, কখনো বিজেপির মন্ত্রিসভা ছিল। এ রাজ্যের মানুষের যে যন্ত্রণা, এই রাজ্যের মানুষের উপরে যে সন্ত্রাস, এ রাজ্যে যে শাসন ক্ষমতাকে কুক্ষিগত করে সিপিএম যে রাষ্ট্রীয় সন্ত্রাস কায়েম করেছে, এটা আমরা চেষ্টা করেও দিল্লি সরকারকে আমরা বোঝাতে পারিনি। যখন বিজেপি ছিল, বিজেপিকেও আমরা এনডিএ থেকে বোঝানোর চেষ্টা করেছিলাম, বোঝাতে পারিনি বা তারা বুঝতে চাননি।
যখন কংগ্রেস ছিল তখন তাদেরকেও সঠিকভাবে বোঝানো যায়নি। যেন কোনো একটা জায়গায় আমাদের বারবার মনে হয়েছে যে আমরা যতই লড়াই করেছি কিন্তু দিল্লির সরকারকে বারবার বামফ্রন্ট বা সিপিআইএম ম্যানেজ করে ফেলেছে। কিন্তু এবার যেটা আমার মনে হচ্ছে যে মানুষের যে চাহিদা, যে প্রত্যাশা, যে জায়গায় মানুষ এসে দাঁড়িয়েছেন, এটা ঠিক 1977 বা 76 সালের ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থার পরবর্তীকালে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। তখন আমি খুবই ছোট, মানে যেটুকু আবছা মনে আছে, আমার মনে আছে সেই সময় কংগ্রেসের ফ্ল্যাগ ছাড়া বিরোধীদের কোনো ফ্ল্যাগ, ব্যানার, পেস্টুন, মিছিল, মিটিং কোথাও কিচ্ছু দেখা যায়নি। কিন্তু যখন নির্বাচনের ফলাফল বেরোলো তখন আমরা দেখেছি, আমার যতটুকু মনে পড়ছে, পশ্চিমবাংলায় বেশিরভাগ আসনে অধিকাংশ জায়গায় 3টি মাত্র কেন্দ্রে তৎকালীন কংগ্রেস জিতেছিল, বাকিটা জনতা পার্টি এবং বামফ্রন্ট জিতে এসেছিল। এবং সেটা জেতবার পরে মোরারজি দেশাই প্রধানমন্ত্রী হয়েছিলেন, এবং মোরারজি দেশাই প্রধানমন্ত্রী হওয়ার পর এই বামফ্রন্ট যেহেতু লোকসভা আসনে বেশিরভাগ জায়গায়, অধিকাংশ জায়গায় এখানে কংগ্রেসের বিরুদ্ধে রায় চলে গেছে, তারা তৎকালীন সরকারের কাছে এই রাজ্যের সরকারকে, সিদ্ধার্থ শঙ্কর রায় সরকারকে বাতিল করার জন্য দাবি করেছিলেন। এবং তাদের দাবি মেনেই কিন্তু এই রাজ্যে রাষ্ট্রপতি শাসন চালু হয়েছিল। এই রাজ্যে যে 77 সালে প্রথম বামফ্রন্ট সরকার ক্ষমতায় এসেছিলেন, কিন্তু সেটা রাষ্ট্রপতি শাসন জারি করেই হয়েছিল। যে দুবার পরিবর্তন হয়েছে, একবার 72-এ কংগ্রেস এখানে মন্ত্রিসভা এসেছে, সেটাও কিন্তু 356 ইম্পোজ করে, আর 77 সালে যে বামফ্রন্ট ক্ষমতা এসছে সেটাও কিন্তু 356 এখন তো হুট করে ওরকম 356 করা যাবে না। কেন্দ্রীয় সরকারের একটা ব্যবস্থা, একটা ইন্টারফারেন্স। আচ্ছা, কেন্দ্রীয় সরকারের একদিনকে একটা বামফ্রন্ট সরকারের উপর একটা স্নেহের হাত ছিল। স্নেহের হাত কোনো বিষয় না। তুমি সাংবাদিক হিসেবে কি? না, স্নেহের হাত তার কিছু না, বিজনেস অ্যারেঞ্জমেন্ট। আমার যদি 61টা এমপি থাকে, আপনার যদি 61টা এমপি থাকে এবং আমার যদি মাইনরিটি গভর্নমেন্ট হয়, তাহলে এটা তো বিজনেস অ্যারেঞ্জমেন্ট। এটা স্নেহের হাতের কোনো আমি বিষয় গত 5 বছরের কথা বলছি। তাহলে কিসের কথা? আমি গত 32 বছরের কথাই বলছি। হ্যাঁ, গত 32 বছরেও সিপিএম কে ঘাটিয়ে কেন্দ্রীয় সরকারের কি লাভ আপনি আমাকে বলুন। ওয়াই শুড দে ডিস্টার্ব দ্য সিপিএম গভর্নমেন্ট? ইন্দিরা গান্ধী থেকে আরম্ভ করে রাজীব গান্ধী থেকে আরম্ভ করে ইন্দিরার সময় এরা একটু ভয় টয় পেয়েছে, ইন্দিরার মৃত্যুর পরে। স্বার্থটা কি? সিপিএম কে ঘাটাবার স্বার্থ কি? যদি কোন রাজ্য সরকার যদি জনগণের বিরোধী, কংগ্রেস যদি বুঝতে পারে, কংগ্রেসের যারা ভোট ম্যানেজার্স, কংগ্রেসের যারা শীর্ষস্থানীয় নেতৃত্ব, তা আমি আপনি তো শুধু একমাত্র বুদ্ধিমান লোক নই, যারা দেশ চালাচ্ছেন তারা তো বুদ্ধিমান মানুষ। কংগ্রেসের যারা শীর্ষ নেতৃত্ব তারা যদি বুঝতে পারেন যে দেশটা আর ইউনিপোলার একটা দ্বিমাত্রিক জায়গায় নেই, বহুমাত্রিক জায়গায় চলে গেছে, ইলেকশনে যদি জিততে হয় এবং সরকার যদি করতে হয় এবং সেই সরকারকে যদি 5 বছর টিকিয়ে রাখতে হয়, তাহলে ছোট ছোট আঞ্চলিক দলের সাহায্য নিয়ে চলতে হবে। সিপিএম মুখে যাই বলুক, সিপিএম কার্যত একটি আঞ্চলিক দল, তাই তো? সিপিএম কে যদি আমি রসে বসে না রাখতে পারি, তাহলে আমার কালকে সরকার করতে গেলে সিপিএম কে দরকার হবে, পরশু সরকার করতে গেলে সিপিএম কে দরকার হবে। কেন সিপিএম কে ঘাটাবো? কেউই আজকাল কাউকে ঘাটায় না। রাজনীতি যারা করে, আমি সরকারকে যদি আমি বলছি যে পশ্চিমবঙ্গে অনেক সময় অনেক বড় বড় ঘটনা ঘটেছে যেটা মানুষের বিরুদ্ধে যায়। নন্দীগ্রামে ঘটনার পর কিন্তু দেখা যাচ্ছে, যেটা বৈশানরও বলছেন, তুমিও বলছো, আমিও জানি, যে কেন্দ্রীয় সরকার কেন করবেন তারা? আপনাকে কম্পালশনের ব্যাপারটা বুঝতে হবে। কংগ্রেসের কাছে বা ন্যাশনাল পার্টির কাছে তার কম্পালশনটা হলো তার দিল্লির সরকার তৈরি করা, এবং সেই সরকার আমাদের 272টা কেউ আর পাবে না ভারতবর্ষে। 272টা এককভাবে কংগ্রেস বা বিজেপি বা কোন দলের আগামী বহু বছরে আর সেটা সম্ভাবনা নেই। ফলে তাকে ছোট ছোট দলের উপর নির্ভর করতে হচ্ছে। সিপিএম সেরকমই একটি ছোট দল, যতই তাদের এতগুলো এমপি থাকুক না, কারণ একটা রাজ্য থেকে যদি 36টা এমপি যায় তাহলে তো সেরকমই হবে। কিন্তু সিপিএম এফেক্টিভলি একটি আঞ্চলিক দল। 70 বছর বয়স হয়ে গেছে সিপিএম এর, 3টি রাজ্যের বাইরে বাড়তে পারেনি। সেই সিপিএম কে যদি আমি তোল্লা দিয়ে না চলি, তাহলে তো আমার সমূহ বিপদ। আজকে আমাকে তাকে গুড বুকসে রাখতেই হবে। এবার তো তোল্লা দেওয়ার কোন সুযোগ নেই বোধহয়, কারণ কেরলে তো ভালো অবস্থা নয়, 2-3টের বেশি পাবে না, ত্রিপুরার 2টো, আর বাংলায় যে কটা পায় তার উপর কি কংগ্রেসের এবারে একটা আমাদের স্থির বিশ্বাস এখনো, মানে যেটা আমাদের বিশ্বাস নিয়ে আমরা এবারে নির্বাচনে মানুষকে পরিবর্তনের ডাক দিয়েছি, যে আমরা বলেছি যে এবারে দিল্লির যে সরকার হবে, আমরা ধর্মনিরপেক্ষ প্রগতিশীল সরকার চাইছি এবং সেটা কংগ্রেসের সরকারই চাইছি স্পষ্ট ভাষায়। সেখানে যেন সিপিএম এর ওপর মুখাপেক্ষী না হয়ে থাকতে হয়। এই যে ইউপিএ সরকারের সময় বামফ্রন্ট 4.5 বছর মধু খেয়ে তারপরে, এগুলো তো আমরা জানি। আমি বলছি বৈশানর, ধরুন একাধিক জেলায় বেশ কয়েকটা জায়গায় একেবারে এমন একটা সন্ত্রাস ক্রাইম করা হয়েছে, কেশপুর, সবং ইত্যাদি, গড়বেতা,
এগুলো তো বহুদিন ধরে আলোচিত, 10 বছরের গল্প। ভোটের আগেও সেটাকে ভেদ করা গেল না কেন? এক, এবং নির্বাচন কমিশনকে এটা বোঝানো গেল না কেন যে ওখানে সত্যি রাহাজানি হয়েছে? মিডিয়া তাই বলছে। কোনো জায়গায় তো রিপোর্ট হলো, পুনর্নির্বাচন হলো ছোট ছোট 2-4টে জায়গায়, কিন্তু এই যে নির্বাচন কমিশনকেও বোঝানো গেল না, না এখানকার মানুষটিকে, না দিল্লির মানুষদের, যে এখানে রাহাজানি হয়েছে, জানলার সামনে ইভিএম রাখা হয়েছে, জানলার বাইরে দলের পার্টির লোকেরা ঘোরাফেরা করছে, ফলে কেউ অন্য জায়গায় বোতাম টিপতে পারছে না। এই দৃশ্য আমরা টিভিতে দেখছি, এই খবর কোন সাংবাদিক আমাদের খবরের কাগজে তুলে দিচ্ছেন, কিন্তু আপনারা এমন কোন ভয়ঙ্কর কিছু করতে পারলেন না বিরোধী দলের যা কাজ, যেখান থেকে কেন্দ্রীয় সরকার বা নির্বাচন আমরা দেখুন, আমরা বিরোধী, এটা কিন্তু আপনাদের ব্যর্থতা বলে আমাদের মনে হয়। এটা আপনি যদি এখন ব্যর্থতা দেখাতে চান তাহলে তো ঘটনা ঠিক হবে না। আমরা নির্বাচন কমিশনের কাছে বারবার গেছি, অভিযোগ জানিয়েছি, ডেপুটেশন দিয়েছি, একদম হাইয়েস্ট লেভেল পর্যন্ত ডেপুটেশন দিয়েছি, তার রেকর্ড আছে। এখন আমরা তো এটাই আশা করবো একটা গণতান্ত্রিক রাষ্ট্রে যে নির্বাচন কমিশনে যারা দায়িত্বপ্রাপ্ত মানুষ আছেন, যারা উচ্চপদস্থ যারা আছেন। হ্যাঁ বলুন, একটা টেলিফোন। নমস্কার, সরকারি থেকে প্রণব মজুমদার। হ্যাঁ বলুন। আমার দুটো প্রশ্ন আছে, একটা সাংবাদিক পার্থবাবুর কাছে, আরেকটা বৈষ্ণব বাবুর কাছে। বলুন। প্রথম পার্থবাবুর কাছে প্রশ্ন, আগে বলুন। আপনি বললেন কংগ্রেস সিপিএম কে ঘাটাবে না। সত্যি ঘাটাবে না নয়, এতদিন ঘাটায়ও নি। প্রকৃতপক্ষে পশ্চিমবঙ্গটা উপঢৌকন দিয়ে রেখেছে, সঙ্গে ত্রিপুরাও। আপনারা জানেন ত্রিপুরায়ও রাষ্ট্রপতি শাসন করে নরসিংহ রাওয়ের আমলে সিপিএম ক্ষমতায় আসে, নরসিংহ রায়ের হাত ধরে। যাই হোক, এখন প্রশ্ন হচ্ছে, আপনি কি একমত যে আগামী বিধানসভা ইলেকশনে কংগ্রেস কে সিপিএম ঘাটাবে না? আর বৈষ্ণব বাবুর কাছে প্রশ্ন, এই যদি ঘটনা হয় তাহলে ভবিষ্যতে কংগ্রেসের সাথে আপনাদের সম্পর্কটা কি হবে? ধন্যবাদ। আমি উত্তর দিয়ে দিচ্ছি খুব ছোট্ট হ্যাঁ, করে। হ্যাঁ, হ্যাঁ। উনি যেটা বললেন আগামী বিধানসভায় সিপিএম কংগ্রেসকে ঘাটাবে না, আমার মনে হয় বলতে গিয়ে উল্টো করে ফেলেছেন। কংগ্রেস সিপিএম কে ঘাটাবে না বলতে চাইছিল। প্রণব বাবু, আপনার প্রশ্নের উত্তরে বলি যে যদি এরকম হয় যে পঞ্চদশ লোকসভায় সরকার গড়তে গেলে কংগ্রেসকে সিপিএম এর সাহায্য নিতে হচ্ছে, তাহলে চোখ বুঝে এখনই বলে দেওয়া যায় যে কংগ্রেস সিপিএম কে বিধানসভায় ঘাটাবে না, কিছুতেই ঘাটাবে না। তাতে যদি রাজ্য কংগ্রেসকে একটি সাইনবোর্ডে পরিণত হতে হয়, যেটা হবে অতি অবশ্যম্ভাবীভাবে হবে, মানুষ তো আর এত সহজে ছেড়ে দেবেন না, তা সত্ত্বেও এটা কংগ্রেসের কাছে একটা বেশি বড় ক্ষতি নয়, রাজ্য কংগ্রেসকে জলাঞ্জলি দেওয়াটা। কিন্তু সিপিএম এর সাহায্য নিয়ে যদি এইবারের সরকার গড়তে হয়, তাহলে এখনই চোখ বুঝে স্ট্যাম্প পেপারে লিখে দেওয়া যায় যে 2011-তে কংগ্রেস সিপিএম কে ঘাটাবে না, এবং সম্ভবত তৃণমূলের সাথে এই জোটটাও তখন থাকবে না বা ইরেলিভেন্ট হয়ে যাবে, তখন তৃণমূলই থাকবে, কংগ্রেস আর থাকবে না। এই কাণ্ডটি যদি কংগ্রেস করে তখন রাজ্যের মানুষ কংগ্রেসকে ছুঁড়ে ফেলে দেবে। এটা আমার প্রশ্নের উত্তর। এবার বৈষ্ণব তার উত্তর দেবে। না, উনি যেটা প্রশ্ন করেছেন যে কংগ্রেসের অবস্থান, ঠিক আজকের তারিখে দাঁড়িয়ে আমরা অনেক আশা নিয়ে চলছি। সোনিয়াজি বলছেন যে পরিবর্তনের কথা, রাহুল গান্ধী তিনি এসে বলছেন পরিবর্তনের কথা, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তারা সমস্ত জায়গায় এসে একসাথে একসুরে কথা বলছেন। আজকের তারিখে আমরা একটা বুক বেঁধেছি, আশা বেঁধেছি যে রাজ্যের পরিবর্তন হবে, দিল্লিতে যে সরকার হবে তাকে আমরা সমর্থন করব। এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু উনি যে প্রশ্নটা করছেন পুরোটাই একটু যদির ওপর দাঁড়িয়ে প্রশ্নটা আসছে। এমন হবে না তো বৈষ্ণব যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সরকারে গেল, যে সরকারের বাইরে থেকে সমর্থন বামফ্রন্টের, না এই কথাটা এই জায়গাটা কিন্তু এটা হতে পারে পার্থ। রাজনীতিতে সবই সম্ভব। না, আমি একদম আপনাকে এই জায়গায় আজকের তারিখে দাঁড়িয়ে বলছি, এটা খুব স্পষ্ট ভাষায় বলতে চাই আমরা, যে সিপিএম যেখানে থাকবে আমরা মতেই থাকবো না। সিপিএম আর আমরা পাশাপাশি দুটো সোনার সিংহাসন যদি দেওয়া হয়, যে মমতা ব্যানার্জি একটা সোনার সিংহাসন আর পাশে একটা সিপিএম এর সোনার, মমতা ব্যানার্জি সোনার সিংহাসনেও বসবে না। আমাদের কম্পালশন, আমাদের সেন্টিমেন্ট, এই রাজ্যের মানুষের সাথে আমরা বেইমানি করতে পারবো না। সিপিএম এর হাতে আমাদের কর্মীরা খুন হয়েছে, আমাদের ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে, তাপসী মালিক খুন হয়েছে, নন্দীগ্রামে গণহত্যা হয়েছে, এত অত্যাচার সিপিএম করেছে। সেই সিপিএম
যে সরকারকে সমর্থন করবেন আমরা সেই সরকারের মন্ত্রিত্ব গ্রহণ করব, এ বিষয়ে যদি কেউ বোঝার চেষ্টা করেন এটা কিন্তু ভুল ভাবনা হয়ে যাবে। সিপিএম এর সঙ্গে অল আউট লড়াই কিন্তু পশ্চিমবাংলার মাটিতে আমাদের আছে এবং এটাই থাকবে, এটা ধরে নিয়েই কিন্তু আগামী দিনের রাজনীতিতে আমরা থাকতে চাই। এই অল আউট লড়াইটা তো খুব দরকার, এবং আমরা যেটা সেটাই বলতে চাইছি যে অল আউট লড়াইটা হচ্ছে না। তো ভোটার তালিকা থেকে যে এত গোলমালের কথা স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অনেকেই দেখিয়েছেন আপনাদের লোকেরা, এই যে গোলমালগুলো, একই এপিক নম্বরে 1100 কার্ড, তো এই জায়গা থেকে যে গোলমালগুলো শুরু হচ্ছে এর সঙ্গে তো লড়াই করতে হবে। একটা ধরা পড়েছে, 3 জায়গায় ধরা পড়েছে, না এটা তো কঠিন লড়াই। ইভিএম মেশিন 2 জায়গায় খারাপ বলে জানা যাচ্ছে, যাই টিপুন না কেন আরএসপির না আমরা যখন প্রথম এটা দুটো ধরা পড়েছে, কে বলতে পারে? আমরা যখন মেশিনের এই গন্ডগোলের কথা প্রথমে তুলেছিলাম তখন আমাদেরকে লোকে পাগল বলেছিল, হ্যাঁ, কিন্তু আজকের তারিখে তো এটা প্রমাণ হলো যে আমরা যেটা বলেছিলাম ইভিএম মেশিনে একটা কারচুপি করা যায়, আগাম প্রোগ্রামিং করে রাখা যায়, টাইমারের গন্ডগোল করা যায়। আমরা যখন 2004 সালে পরে বলেছিলাম যে রাজ্যের মেশিন নিয়ে গন্ডগোল হয়েছে, বামফ্রন্ট তার রূপকার, এটা তখন মানুষ বিশ্বাস করেনি, কিন্তু আজকের তারিখে তো এটা ভারতবর্ষে প্রমাণ হচ্ছে, বাংলায় প্রমাণ হয়েছে যে এই মেশিন নিয়েও কারচুপি হচ্ছে। এটা আপনি বলতেই পারেন যে এখনো পর্যন্ত কেন আমরা আমাদেরকে সেই জায়গায় সাংগঠনিকভাবে চাঙ্গা করতে পারলাম না, ভোটার লিস্ট থেকে মেশিন সমস্ত জায়গায় কেন চাঙ্গা করতে পারলাম না? আচ্ছা বলুন তো, কমিউনিস্ট পার্টি তৈরি হওয়ার পরে কত বছর ওরা, না এগুলো জানি তৈরি হয়ে আমাদেরকে তো সময়টা দিতে হবে। আমরা তো ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে, আন্দোলনের লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে আমাদের এগোতে হচ্ছে। এবং আপনি আমাদেরকে এটা বলছি নিশ্চিতভাবে জেনে রাখুন যে আমরা যদি রাজনীতিতে লড়াইয়ের মধ্যে থাকতে পারি তাহলে এ রাজ্যে সিপিএম এর শেষ দিন আসবেই, সেটা এবং খুব শীঘ্রই আসবে বলে আমরা মনে করি। আচ্ছা, এই যে লড়াইটা ওরা দিতে পারছে না, ভোটার তালিকা, ইভিএম মেশিন, মানে ইভিএম অমুক তমুক সর্বত্র, এ তোমার কি সাংবাদিকের দৃষ্টিকোণ থেকে এই লড়াই হচ্ছে না, এই মূল্যায়নটাও ঠিক আপনার হচ্ছে না। এই যে আপনি বলছেন দিতে পারছে না, আমরা কি করতে পারি? বিরোধী দল আপনি আমার জায়গা থাকলে কি করতেন? আপনি তো নির্বাচন কমিশনের কাছে কমপ্লেন করবেন, আপনি নির্বাচন কমিশনের কাছে ডেপুটেশন দেবেন, তার কাছে সমস্ত রেকর্ড আপনি তুলে ধরবেন, এরপরে ব্যবস্থাটা কে গ্রহণ করবে? নির্বাচন কমিশন গ্রহণ করবে, সেটা তো স্বশাসিত সংস্থা। এই যে আপনারা পরশু দিনই বোধ হয় নির্বাচন কমিশনের সামনে এখানে ধর্নায় বসেছিলেন। হ্যাঁ, আমি হয়েছিল দুবরাজপুরে তার প্রতিবাদে। হ্যাঁ, তো এই ধর্নায় যে বসাটা, এই ক্রমাগত নির্বাচন কমিশনকে বলে যাওয়া, এটা একটা ধরুন কন্টিনিউয়াস প্রসেস না, এটা সারাক্ষণ, মানে ধরুন কেন কেশপুরে রিপোর্ট হলো না, এই প্রশ্নটা কি তোলা হয়েছে? নিশ্চিতভাবে তোলা হয়েছে। সিপিএম এর পক্ষ থেকে কিন্তু তোলা হয়েছে যে দার্জিলিং এর ব্যাপারে আমাদের মনে হচ্ছে নির্বাচন কমিশনার নিরপেক্ষ নন, এরকম বক্তব্য প্রকাশিত হয়েছে। পাশাপাশি আমরাও বলেছি কেশপুরের কথা, গড়বেতার কথা, খানাকুলের কথা, শিহরের কথা, গৌরাটের কথা। এই রাজ্যের যে বিস্তীর্ণ অঞ্চলে সিপিআইএম ভোট করতে দেয় না, এই কথা বারে বারে আমরা নির্বাচন কমিশন এবং যে সমস্ত মানুষ আছেন এই দায়িত্বে তাদের কাছে জানানো হয়েছে, তার সমস্ত রেকর্ড আমাদের কাছে আছে। কিন্তু আজও আমরা এটা আমাদের কাছে একটু আমরা অজ্ঞাত কি কোন কারণে আজও নির্বাচন কমিশন সেই কড়া পদক্ষেপ এই রাজ্যে নিচ্ছেন না, এই বিষয়েও আমাদের বক্তব্য আছে। আমরা নিশ্চিতভাবে আরো আগামী দিনে এটা নিয়ে জোরালো ভাবে, এখন তো নির্বাচনে আমাদের প্রচার বিভিন্ন ব্যাপারে আমরা ব্যস্ত, আমরা তো নিজেরা প্রচারে এবং বিভিন্ন সংগঠনের কাজে যুক্ত আছি, ভোটার লিস্ট থেকে শুরু করে ক্যাম্পেইনিং চলছে। নিশ্চিতভাবে এই ইস্যুটাকে আমরা রাখছি, নির্বাচন হোক, নির্বাচনের পরে আরো সময় আমরা পাবো, এই বিষয়টা আমরা দেখা যাক, আমাদের আরো কথা হবে বন্ধুরা, এই বিষয়ে কথা আরো চলবে। শুধু মধ্যিখানে একটু থামছি, ছোট্ট একটা বিরতি। অধ্যাপক শ্বশুরের কুকীর্তি, ডাক্তার পুত্রবধূকে যৌন হেনস্থা, সরকারি শ্বশুর বাড়িতে পুত্রবধূকে শারীরিক ও মানসিক অত্যাচার, ডাক্তার স্বামী সব জেনে শুনেও চুপচাপ, ডাক্তার স্বামীর অবৈধ প্রণয়, স্ত্রীকে বিবাহ বিচ্ছেদের জন্য চাপ, অত্যাচারিত পুত্রবধূর চাঞ্চল্যকর অভিযোগ। নজর রাখুন ফরচুন বাংলায়।
আমাদের আজকের কথা বলার বিষয় শিরোনাম যেটা আমরা দিয়েছি, হাওয়া, এবং তারপর তৃণমূল কংগ্রেস নেতা বৈশানন চট্টোপাধ্যায়, কবি ও সাংবাদিক পার্থ দাশগুপ্ত এবং আমি সুজয় সোম। আমরা তিনজনে কথা বলছি, কিছু ফোনও আসছে, ফোন নেব। এই যে ইভিএম, এই ইভিএমটা যা ইচ্ছে করা যায়, মানে সেটা আমরা আর বিস্তারিত যাব, কিন্তু তুমি একটা কথা বলো পার্থ, তুমি একদিন আমায় বলছিলে যে ইভিএম নিয়ে যে প্রশ্ন সেটা ভারতের আর কোথাও নেই, নাকি আছে? আমি শুনিনি। এক, দুই হচ্ছে আমি যেটা বলতে চাই সেটা হলো যে বিষয়টা ইভিএম এর নয়, বিষয়টা হচ্ছে আপনি সুন্দরবনে বাঘ শিকার করতে গেছেন। দেখি একটা ফোন কি এসছে। হ্যাঁ বলুন। আচ্ছা কেটে গেল। হ্যাঁ বলো। আপনি সুন্দরবনে বাঘ শিকার করতে গেছেন, আপনি গিলে করা পাঞ্জাবি, চুনোট করা ধুতি পরে মর্নিং ওয়াকে বেরিয়েছেন, ছড়ি ঘোরাতে ঘোরাতে ভাবছেন বাঘ মারবো। আপনি বাঘটা মারতে পারবেন কি? না। পশ্চিমবঙ্গের বিরোধীরা ঠিক এই জন্যই সিপিএম কে হারাতে পারে না। আচ্ছা, আপনি আপনার পাড়ায় সিপিএম ছাড়া কোন ছেলেকে 365 দিন আপনার পাশে দেখেছেন? ভোটের সময় ঝান্ডা হাতে জানেন, ও আচ্ছা এই ছেলেটা বোধহয় তৃণমূল কংগ্রেস করে, এই ছেলেটা কংগ্রেস করে, এবং খোলাখুলি ভাবে বলছি। অভিযোগ সত্যি? উনি সাংবাদিক হিসাবে এই অভিযোগ আনতেই পারেন না, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলছি। ফলে সাংগঠনিক শক্তি তৈরি হচ্ছে না। সেই ছেলেটা ভোটের সময় খাটছে, জান প্রাণ দিয়ে দিচ্ছে, কিন্তু সারা বছর সে সাধারণ মানুষের পাশে কোথায়? তাই তো? ফলে কেউ জানে না কে তৃণমূলের লোক, কেউ জানে না কে কংগ্রেসের লোক। এটা উনি যেটা বলছেন সেটা উনি অন্তত যে সমস্ত অঞ্চলে, কিন্তু আমরা বহু অঞ্চলে জানি যারা 365 দিন খুব আমাদের দলীয় কর্মীরা খুব সামান্য। থাকে। দেখুন, সকলেরই তো একটা কাজ আছে, একটা প্রফেশন আছে। না, একটা তফাৎ হচ্ছে যে ওখানে তৃণমূল এবং কংগ্রেস, হ্যাঁ, ফলে এই স্বেচ্ছাসেবা দিয়ে প্রবল পরাক্রান্ত শব্দটা আমি ফিরে আসি। সিপিএম এর মতন একটা ফাসিস্ট আউটফিটকে, সিপিএম তো একটা আদ্যপান্ত আগা পাঁচতলা একটা ফাসিস্ট দল, সোশ্যাল ফ্যাসিস্ট, সোশ্যাল বিশেষণ বাদ দিন, ফাসিস্ট। আচ্ছা, সেরকম একটা ফাসিস্ট স্টালিনিস্ট, যিনি পৃথিবীর ওয়ার্স্ট ফাসিস্ট, সে স্টালিনের ভাবধারায় অনুপ্রাণিত এবং তার পথে চলা একটি দলকে আপনি যদি মর্নিং ওয়াকে ছড়ি ঘড়িয়ে বাগ মারতে চেষ্টা করেন, সেটা হবে না। টুথ ফর এ টুথ, আই ফর এন আই। সিপিএম কে যদি সিপিএম এর টার্মসে তার পয়সা তাকে ফেরত না দেন, তাহলে সিপিএম কে কাউন্টার করা যায়। যেমন ধরুন আপনারা তো রাজনীতির কথা বলছেন, সিপিএম কে রাজনৈতিকভাবে আক্রমণ করছেন। আমরা তো দেখতে পাচ্ছি যে সিপিএম এর কোন যারা শিল্পী বুদ্ধিজীবী সিপিএম এর পক্ষে কথা বলছেন, আপনারা তাদেরকে কিছু বলছেন না, খুব শোভন ভাবেই বলছেন না, কিন্তু উল্টো দিকে সেটা হচ্ছে না। হবে না তো, দাঁত নখ বার করবে ওরা। সেখানে এক মন্ত্রী বলছেন যে ওই বুদ্ধিজীবীরা আকাট, ওরা অশিক্ষিত, অর্ধশিক্ষিত, অর্থাৎ, এবং সেটা কিন্তু এক রাত্রের তফাৎ। যেদিন জানতে পেরেছেন উনি পরিবর্তন চাই বলতে, তার আগের দিন পর্যন্ত হয়তো এক গ্লাসে স্কচ খেয়েছেন, পরের দিন সকালবেলা এসে উনি আকাট হয়ে গেলেন, তার কারণ উনি বিরুদ্ধে বলেছেন। এটা হচ্ছে সিপিএম এর চরিত্র। এই যে শোভন অশোভন, ন্যায় অন্যায় সমস্ত দিক থেকে আক্রমণ, এটা তো ও যেটা বলছে আপনারা ওই চুনোট করা টিয়ে করে ছড়ি হাতে বাঘ মারতে বেরিয়েছে, উনি তো আর হাওয়ার উপর নির্ভর করে। না, উনি তো ঠিক আমাদের মতো একদম ফিল্ডে দাঁড়িয়ে লড়াই করছেন না। ফিল্ডে দাঁড়িয়ে যেটা লড়াই করতে গেলে যে বাস্তব যে পরিস্থিতির সম্মুখীন হতে হয়, যেভাবে প্রতিনিয়ত প্রতিদিনের প্রতি মুহূর্তের কি সমস্যা, সেটা একটা রাজনৈতিক দলের কর্মী, যারা বিরোধী রাজনৈতিক দলের কর্মী রাজ্যে, তারা যতটা জানেন। আচ্ছা, আমি একটা আমাদের পদার্থ বিজ্ঞানী প্রশান্ত বাবু বলছেন। হ্যালো, হ্যাঁ বলুন। সুজয় বাবু এবং আপনার অতিথি, আপনাদের দুজনকে নমস্কার। হ্যাঁ নমস্কার এবং অভিনন্দন এমন একটা বিতর্কিত বিষয় নিয়ে এই আলোচনার দুঃসাহসের জন্য। হ্যাঁ, আমি প্রশান্ত কোলার পার্ক প্লাজা থেকে বলছি। হ্যাঁ, আপনি একটা জিনিস বলুন, হ্যাঁ, যে ইভিএম যে ভোট যন্ত্রে ভোট হচ্ছে, সেই যন্ত্রটাকে কি কোনো যা ইচ্ছে তাই করা যায়? নির্বাচন কমিশনার দেবাশিস সেন বলছেন করা যায় না। দেখুন সুজয়বাবু, আপনি যদি আমার কথা শোনার 1-2 মিনিটের ধৈর্য রাখেন। হ্যাঁ বলুন। তাহলে আমি বলতে পারি, আমি বহুদিন প্রেসিডেন্সি কলেজের বেকার ল্যাবরেটরি ল্যাব অ্যাসিস্ট্যান্টের চাকরি করেছি, এবং সেই সূত্রে আপনাদের মহামান্য সিইও শ্রী দেবাশিস সেনকে ইলেকট্রনিক্সের প্রাথমিক শিক্ষাও নিতে দেখেছি আমার চোখের সামনে। তো এই ভোট যন্ত্রটি যখন আমাদের পশ্চিমবঙ্গে এলো, আমি তখন একটি প্রথম সারির দৈনিকে চিঠি লিখেছিলাম, ওপেন লেটার,
প্রথম শ্রেণী দৈনিকে পাঠিয়েছিলাম এবং ওপেন লেটার টু শ্রী দেবাশিস সেন। তো সেখানে আমি এই প্রসঙ্গটি তুলেছিলাম যে যেমন বিজ্ঞান এবং প্রযুক্তি, এটা তো মানবেন যে আমাদের যতটা সুবিধে করতে পারে অসুবিধে করাতেও জুড়ে নেই। যেমন অ্যাটম বোমা তার একটা জ্বলন্ত উদাহরণ। হ্যালো, হ্যাঁ বলুন। তো এই যে একটি ডিজাইন, আমি এই ফিল্ডে আমিও টুকটাক ডিজাইন করি, এটাকে বলা হয় এমবেডেড সিস্টেম। তো এমবেডেড সিস্টেমে একটি মাইক্রো কন্ট্রোলার বা একটি মাইক্রো প্রসেসর ভেতরে আছে এবং বুঝতে সুবিধা হবে একটা রোবটের সঙ্গে যদি আপনারা তুলনা করেন। একটা রোবটকে যেমন আমি যেরকম খুশি ভাবে বাঁ দিকে হাঁটো, ডান দিকে হাঁটো, 5 কে 3 করো, যেরকম বলাতে পারি, তো এমবেডেড ডিজাইনেও এটা করার সুবিধা আছে। তো সেইগুলো দেখে নেওয়ার দরকার আছে। তা না হলে আমাদের যে আমি একটা মাইক্রো কন্ট্রোলারকে টাইম ডিপেন্ডেন্ট এবং ডেট ডিপেন্ডেন্ট প্রোগ্রামও করে দিতে পারি, যে আজকে আপনি যখন পরীক্ষা করছেন একরকম ভাবে ব্যবহার করলো এবং 13 তারিখ কি 14 তারিখ আরেক রকম ভাবে ব্যবহার করলো, এটাও পসিবল। অর্থাৎ এই যে যন্ত্রটির ডিজাইন, এটা কতটা ট্যাম্পার প্রুফ, এটা কতটা সেল সেফ, এটা কতটা রিলায়েবল, এই প্রসঙ্গগুলো আমি মাননীয় সিইও কে দেখতে বলেছিলাম। তো সেই প্রথম সারির দৈনিক তারা লিড ইন্ডিয়া, টিচ ইন্ডিয়া এইসব প্রোগ্রাম নিয়ে তারা ব্যস্ত আছে, কিন্তু আমরা প্রযুক্তি চাই কি চাই না, আমরা নির্যাতন চাই কি চাই না, আমরা শিল্প চাই কি চাই না, তার থেকে আরো মৌলিক বিষয় হচ্ছে আমরা এই ভোটের ক্ষেত্রে আমরা টেকনোলজি চাই কি চাই না। বাহ, আচ্ছা শুনুন একটা কথা, আমাদের এখানে একজন সাংবাদিক আছেন পার্থ দাশগুপ্ত, তিনি আপনাকে কিছু কথা জিজ্ঞেস করতে চাইছেন। হ্যাঁ, নমস্কার, আপনার কথাটা খুব মন দিয়ে শুনলাম। আমার দুটো প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হচ্ছে যে গড়ে একটা লোকসভা কেন্দ্রে যদি আমি 1,500 বুথ ধরি, তাহলে পশ্চিমবঙ্গে 60 থেকে 70,000 বুথ আছে, অর্থাৎ সমসংখ্যক ইভিএম ব্যবহৃত হচ্ছে। প্রত্যেকটা ইভিএম এ সিপিএম টেকনোলজি এই 7 দিনের মধ্যে চেঞ্জ করে নিজেদের অনুকূলে করে নিল, এটা আমার কাছে একটু কষ্টকল্পনা। আপনি যতই বলুন না কেন, এটা বোধহয় করা খুবই শক্ত কাজ। সবগুলো নাও করা যায় না, বাছাই করা কোন ইভিএম কোথায় আসছে, কোথায় ডিপ্লয়েড হচ্ছে, কোন বুথে যাবে, সেই বুথে আমার অবস্থা খারাপ কিনা, এবার তারপরে আমি অঙ্ক করে সেটাকে ডিজাইন করলাম। এটা অত্যন্ত কষ্টকল্পনার বিষয় বলে আমার মনে হয়। মানে একটা সাধারণ জ্ঞান নিয়ে তো প্রার্থীর নাম। এক সেকেন্ড, একটা কথা বলি, যে এই যে ইভিএম এর যন্ত্রটি, এর ভেতরে কোনো ব্লুটুথ ইন্টারফেস আছে কিনা, ওয়াইফাই ইন্টারফেস আছে কিনা, একটা সিম কার্ড বসানো আছে কিনা, আমি এটাকে রিমোট লগ ইন করতে পারি কিনা, এই ডিজাইনটা তো দরকার ছিল খবরের কাগজের প্রথম পাতাতে, এই ডিজাইনটা এবং এর পুরো অ্যাসোসিয়েটেড সফটওয়্যারটাকে ছেপে দেওয়া। সেটা কেন বলা হয়নি? আচ্ছা বেশ, আপনি আমার প্রশ্নের উত্তর দিলেন না যে 60,000 বুথে এটা করা সম্ভব কিনা। 1, 2 হচ্ছে ভারতবর্ষে গত বছর 5 ধরে ইভিএম মেশিন ব্যবহার করা হচ্ছে। 2004 লোকসভা ইলেকশনে প্রথম এটা ব্যবহৃত হয়। ভারতবর্ষে এতগুলি রাজ্যে, বিশেষ করে দক্ষিণ ভারতে, যেখানে আমরা জানি তারা সফটওয়্যার এবং কম্পিউটারে অত্যন্ত অগ্রণী, আমাদের থেকে অনেক অনেক এগিয়ে আছে, এবং সেখানকার যারা রাজনৈতিক দলের যা চরিত্র এবং প্রকৃতি, তারা যা খুশি করতে পারে ভোটে জেতার জন্য। কিন্তু কোথাও কোনোদিন আজ পর্যন্ত ইভিএম ট্যাম্পারিং নিয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। ফলে এটা কি অনেকটা আমাদের মাইন্ডসেটের অন্তর্গত? আমি একেবারেই সিপিএম এর পক্ষে কোনো কথা, আমি একটাই কথা বলছি, আমি একটা সামাজিক দৃষ্টিকোণ থেকে বলছি যে এটা কি আমাদের একটা অভ্যেস হয়ে গেছে সিপিএম এর বিরুদ্ধে এই কথাটা বলা? মানে উনি আসলে বলতে চাইছেন পার্থ, দেখুন একটা যন্ত্র বা প্রযুক্তিকে তো সামাজিক দৃষ্টিকোণ থেকে দেখলে চলবে না, বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে দেখতে হবে।
আমি বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে দেখে বলছি, কিছু মনে করবেন না, মানে এটা কেউ যদি কিছু মনে করবেন না, আমি নিজে একজন ইঞ্জিনিয়ার, আমি সেই অর্থেই বলছি যে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেই বলছি যে ভারতবর্ষে গত 6 বছরে এতগুলি নির্বাচন হলো, ইভিএম ট্যাম্পারিং এ কাজ করছে না, বোতাম বন্ধ হয়ে গেছে, এসব হয়েছে, কিন্তু আমার ভোট সুজয়ের কাছে বা সুজয়ের ভোট বৈষ্ণবের কাছে যাচ্ছে, এই অভিযোগটা আমি এত খবরের কাগজ ঘেটে পশ্চিমবঙ্গের বাইরে আর কোথাও পাইনি। না, সেটা তো অন্য প্রসঙ্গ, সেটা ওর উত্তর দেওয়ার কথা না। আমি বলতে চাইছি ওর পার্থ খেই ধরে, এবং এই 7 দিনের মধ্যে ব্যাপারটা যদি এতই সোজা হয় তাহলে অন্য রাজ্যে করছে না, যে যেখানে স্ট্রং সে সেখানে করবে। মোদি কালকে করবে এটা আহমেদাবাদে। আপনি বুঝতে পারছেন? এটাই যদি হয় প্রযুক্তি। হ্যাঁ, শ্রীযুক্ত কোনার আপনি আছেন টেলিফোনে? হ্যাঁ, আমি আছি। আপনি বলুন যে এটা অন্য জায়গায় অভিযোগ পাওয়া যাচ্ছে না, এতই যদি সোজা হয়, হ্যাঁ, শুধু পশ্চিমবঙ্গে অভিযোগ পাওয়া যাচ্ছে, এটা কেন হচ্ছে? দেখুন, আমরা একটা টেকনিক্যাল পসিবিলিটি নিয়ে আলোচনা করব, একদম, যে আমাদের এই যন্ত্রটি টেম্পার প্রুফ কিনা, ফুল প্রুফ কিনা। মানে টেম্পার প্রুফ নয় না, টেম্পার প্রুফ কি ফুল প্রুফ এ করতে গেলে সেটা পুরো ডিজাইনটাকে জনসমক্ষে তুলে ধরতে হবে, তার ভ্যালিডেশন তারা করেছে, তার সফটওয়্যার কি আছে সবকিছু বলতে হবে। আচ্ছা আচ্ছা, উনি যেটা বলতে হ্যাঁ, চাইছেন বৈশানব কিছু বলবেন। হ্যাঁ, না, বলুন। আমি বলছি ওনার যেটা বক্তব্য আমি বুঝলাম যে এটা বাস্তবে সম্ভব, মানে এটা যে এটা যারা বলতে চাইছেন যে এটা কোনো মতেই বাস্তবে সম্ভব নয়। উনি বলছেন 60,000 সম্ভব। হ্যাঁ, এই কথাটাই আমি বলতে চাইছি। 60,000 বুথে বলছি না, কিন্তু 10,000, 20,000, 25,000 বুথে তো করতে পারে, ঠিকই, এবং আগাম ঠিকই। প্রোগ্রামিং করা যায়, টাইমার করা যায়, এইটাই আমি জিজ্ঞাসা করছি। একেবারেই সম্ভব নয়, এটার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, এইটা আমি 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 একটা সম্পূর্ণ অন্য জায়গা থেকে কথাটা বলছিলাম। আমি বলছি যে আমি বৈশ্যানর এবং প্রধানবাবুর সাথে সম্পূর্ণ একমত যে এটা বৈজ্ঞানিকভাবে করা সম্ভব, কিন্তু সেক্ষেত্রে আমার একটা সামান্য বিনীত প্রশ্ন, সেটা হলো যে সেটা যদি বৈজ্ঞানিকভাবে করা সম্ভব হয়, তাহলে সিপিএম এর যারা পশ্চিমবঙ্গে বসে সেটা আমার আপনাকে অনেক ধন্যবাদ। অর্থাৎ আপনি বলতে চাইছেন যে এটা করা অনায়াসে সম্ভব এবং সময় দিয়েই টাইমার দিয়েই সম্ভব, এবং তাই তো? হ্যাঁ ভাই, আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। আমার প্রশ্নটা অর্থাৎ একটা জিনিস হলো যে যখন পরীক্ষা করা হচ্ছে, আপনি যখন 1200 ভোটারকে, হ্যাঁ বলুন, কে আছেন টেলিফোনে? নমস্কার, হ্যালো, বলুন হ্যালো, বলুন হ্যাঁ, আমি যাদবপুর থেকে তপন কুমার বাবু বলছি। বলুন। হ্যাঁ, আপনাদের আলোচনা শুনছি ফরচুন চ্যানেলে। আমার একটা প্রশ্ন আছে আপনাদের কাছে। বলুন। এই যে আপনারা ভ্যালুয়েবল টাইম স্পেক্টেটার নষ্ট করছেন, আমি বলছি নষ্ট করছেন, কারণ এই যে সিপিএম কে ব্লেম করার একটা টোটাল পলিসি চলে এসেছে ওয়েস্ট বেঙ্গলে, এটা কিন্তু আফটার এফেক্টটা খুব খারাপ। আপনারা কাইন্ডলি আপনাদের এই মিডিয়া থেকে এগুলোকে ডিসকারেজ করুন, কারণ ইভিএম দিয়ে সমস্ত ভারতবর্ষে ভোট হচ্ছে, এখানেই হচ্ছে না, আর এটা বেশ 2-3টে টার্ম হয়ে গেছে। আপনারা বরং সিপিএম এর ভালো দিকগুলোকে নিয়ে আলোচনা করুন না। বেশ, আপনাকে সিপিএম এর ভালো দিক নিয়ে নিশ্চয়ই আলোচনা হতে পারে। আমার তো জানা নেই, ফলে আলোচনা করা মুশকিল। না, আজকের বিষয়টা হলো অন্যরকম। আজকের বিষয়টা হলো যে হাওয়া উঠেছে বলে বলা হচ্ছে চারদিকে, হাওয়াটা কি সত্যি উঠেছে, এবং শুধু হাওয়া দিয়ে কি এরকম প্রবল পরাক্রান্ত সিপিএম কে করা যায়, এই প্রসঙ্গ আপনি সিপিএম এর ভালো কথা নিয়ে নিশ্চয়ই আমরা একটা কথা বলার আসর করতেই পারি। না, যেটা এই আমাদের পদার্থ বিজ্ঞানের মানুষটি বললেন সেটা হলো যে ধরুন আপনি পরীক্ষা করে কিছু পাচ্ছেন না, 1200 টিপেই দেখছেন ঠিক আছে, যদিও এখানে 5-7টা টিপতে গিয়েই প্রথম দফা ভোটে দেখা গেছে আরএসপি তৃণমূলের টিপলে আরএসপি তে চলে যাচ্ছে। যাই হোক, কিন্তু কথা হচ্ছে আমরা এমন করে দিতে পারি, আপনি যেটা শুনলেন আপনারাও, যে 13 তারিখ 8টা থেকে ভোট ধরা যাক, 8টা বাজতে 5 অব্দি কিছু দেখা যাবে না, গোলমাল দেখা যাবে না, টাইমিং করা রইল 8টা 10 থেকে এই খেলাটা হবে। ধরা যাক প্রতি 7টা ভোট যেখানেই টিপুন সিপিএম এ পড়বে, পরের দুটো ঠিক। আমি একটা কথা বলছি সুজয়, আমি একটা কথা বলছি সুজয়, এটা কিন্তু বাস্তব সাধারণ বুদ্ধির ব্যাপার, এটা কোনো রাজনীতির ব্যাপার না। আমার ঘোষিত অবস্থান সিপিএম বিরোধী, আমি খোলাখুলি ভাবে বলছি, কিন্তু তাও আমি বলছি একটা সেন্সিবল জায়গা থেকে বুঝবার চেষ্টা করুন। ভারতবর্ষে এতগুলো দল রাজনীতি করে, এত লোকের এত পলিটিক্যাল স্টেক আছে, এবং তাদের বুদ্ধিমান শিক্ষিত মানুষরা তাদের জন্য কাজ করেন। বেছে বেছে একটি রাজ্যে একটি রাজনৈতিক দল এই কাণ্ডটি করছে এবং আর কেউ করছে না, এটা সাধারণ বুদ্ধিতে আমার কাছে অ্যাকসেপ্টেবল না। আমি একটা কথা বলি, ওর উত্তরে আমি একটা কথা বলি, আমাকে যেটা অ্যাকসেপ্টেবল না, সেটা এই কারণে বলছি যে ধরো তোমায় করতে গেলে যে এই যন্ত্রটি কেন্দ্র থেকে আসার পর
যারা দায়িত্বে আছেন, অর্থাৎ দেখভালের দায়িত্বে আছেন, সেই মানুষদের তোমার দলদাস করতে হবে। সেই দলদাসটা গুজরাটে করা যায় না, সেটা Presiding তামিলনাড়ুতে করা যায় officer, না। police না, না, এক officer। সেকেন্ড, সেটা ভারতবর্ষে অন্য কোন রাজ্যে দলদাস প্রুফ না, করাই যায়। তাহলে এই কথাটা আমার মনে হচ্ছে এটা অবান্তর। আমরা একটা অন্য প্রসঙ্গে যাই। ইভিএম নিয়ে আমার যেটা একজন ইঞ্জিনিয়ার হিসেবে আমার মনে হয় সেটা হচ্ছে 60,000 মেশিনের মধ্যে 600 মেশিন ভুল হতেই পারে, হতেই পারে। আপনি একটা টিভি কিনলেন, রিমোট কন্ট্রোলে 22 টিপলেন, 24-এ চলে গেল, এটা হওয়া সম্ভব না? অসম্ভব কি? না। নিশ্চয়ই সম্ভব। সেটা হতেই পারে। যেটা আমার বক্তব্য সেটা হচ্ছে যদি ইভিএমটায় গন্ডগোল ধরা পড়ে, সংগঠনের প্রশ্ন যে হাওয়া থেকে, এরপর আমি আবার প্রসঙ্গটা ফিরতে চাই। আমার বৈশ্যানর বাবুর কাছে একটাই বিনীত হাত জোর করে যেটা বলার সেটা হচ্ছে যে আমার যদি আজকে সংগঠন থাকে, সিপিএম এর 10টা ছেলে বসে আছে, সেখানে যদি আমার 20টা ছেলে বসে থাকে এবং প্রিজাইডিং অফিসারের কলার টিপে ধরার ক্ষমতা থাকে যে আপনি মক বলে 1,500টা টিপে দেখান, 6টা টিপে ছেড়ে দেবেন না, সেই সংগঠন করলে এই প্রশ্নগুলো আর উঠবে না। সেটা কি করা যাচ্ছে? এইটাই আসলে আমি ওনাকে যেটা প্রথমে সেই সময় বলতে গেলাম, এটাই আমার আজকে একটা সরকার, একটা দল 32 বছর ক্ষমতায় রয়েছে, এটাই পুলিশ প্রশাসন সমস্ত ব্যাপারটা তাদের হাতে, তারা নিয়ন্ত্রণ করছে। সেই জায়গায় যারা যে রাজনৈতিক কর্মী যে রাস্তায় দাঁড়িয়ে মার খায়, ঘর ছাড়া হয়, বাড়ি ছাড়া হয়, যারা তাদের বাড়িতে হামলা হয়, তাদের জায়গাটা কিন্তু আপনাকে বুঝতে হবে। নিশ্চয়ই বুঝতে পারছি। আপনাকে পরিস্থিতি আজকে 72 থেকে 77-এ সিপিএম না, সেটা বলে 32 বছরে যে করা যাবে না, আমরা এটা আমাদের lame excuse। সেটা 32 বছরে করা যায়নি। না, এটা আবেদনের গল্প শুনিয়ে আর কতদিন চালাবে? এটা আমার চলবে, কাছে কিভাবে না, পারবে? আমি আপনাকে মানে যেটা বলতে চাই, তৃণমূল কংগ্রেসের আজকের নির্বাচনে এই যে পরিবর্তন, খুব খোলাখুলি ভাবে আমি বলি, এই পরিবর্তনের পক্ষে একজন মানুষ হিসেবে বলি, এই সম্পূর্ণ আশাটা কিন্তু মানুষের একটা নেগেটিভ, সিপিএম এর বিরুদ্ধে ঘৃণা, বিরক্তি, এই জায়গার একটা প্রতিফলন। না, এইটা একটা তার পিলার। দ্বিতীয় পিলার হচ্ছে যে অধিকাংশ সংবাদ মাধ্যম জোর গলায় দে আর শাউটিং ফ্রম দ্য রুফটপ যে এদেরকে এবার বিদায় করো কুলোর বাতাস দিয়ে। এই দুটো হচ্ছে তৃণমূলের ভরসা। এবং খোলাখুলি ভাবে বলি, তৃণমূলের কোন রকম সাংগঠনিক শক্তি নেই সিপিএম এর মতন পরাক্রান্ত শক্তিকে প্রতিহত করার মতন বা টেক অন। এটা আমি মানতে পারলাম না, এই আপনার এই ধারণাটা। তৃণমূল কংগ্রেস যদি পশ্চিমবাংলায় না থাকতো তাহলে কিন্তু এই যে লড়াইয়ের জায়গাটা, এটা যাওয়া সম্ভব। সেটা আমি আপনার সাথে সম্পূর্ণ নন্দীগ্রামের যে লড়াই, সিঙ্গুরের যে লড়াই এই রাজ্যে হয়েছে, এটা মমতা ব্যানার্জির কোন কন্ট্রিবিউশন নেই। আমি তো সেটা বারবার সেটা মমতা ব্যানার্জিকে যদি পশ্চিমবঙ্গের চিত্র থেকে গত 1998 সালে যখন উনি কংগ্রেস ভেঙে তৃণমূল করলেন, সেই থেকে আজকে 11 বছরে টেক আউট মমতা ব্যানার্জি ফ্রম দ্য ওয়েস্ট বেঙ্গল, মনে করুন মমতা ব্যানার্জি নেই গত 11 বছরে, তাহলে ওয়েস্ট বেঙ্গল সম্পূর্ণ শ্মশান। এ ব্যাপারে আমি সম্পূর্ণ ওনার সাথে একমত। মমতা ব্যানার্জি একজন ফিনোমেনন। মমতা ব্যানার্জি থাকবার ফলে অনেক কিছু সিপিএম করতে পারেনি যেটা আদারওয়াইজ করতে পারত। কিন্তু আমার প্রশ্ন সেটা না, আমি মমতা ব্যানার্জিকে টুপি খুলে সম্মান জানাই। যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে মমতা ব্যানার্জি প্রবল প্রতিরোধ করেছেন, প্রতিবাদ করেছেন, একা একটা আইকনিক ফিগার হয়ে দাঁড়িয়েছেন। মানুষ তাকে এমন ভাবে গ্রহণ করেছে একটা বিকল্প শক্তি হিসেবে যেটা কল্পনা করা যায় না। কিন্তু এতদ সত্ত্বেও আমি বারবার বলছি যে বাঘ মারতে গেলে আপনার বাঘ মারার ইকুইপমেন্ট লাগবে এবং বাঘ মারাটা মর্নিং ওয়াকের ছড়ি দিয়ে হবে না। এবং তাহলে কি আপনি আমাকে আর্ম স্ট্রাগল করতে বলছেন যে সিপিএম আর্ম আমি কিছু বলছি না। আমি আর্ম স্ট্রাগলের কথা, আমি বাঘ মারা অর্থে, আমি বাঘ মারা অর্থে আক্ষরিক অর্থে বাঘ মারা, হ্যাঁ বাঘ মারা মিন করে। আমি আপনাকে আরো সহজ করে বলছি, ব্যাপারটা হচ্ছে যে ওই 32 বছরের গল্প, ওরা প্রবল পরাক্রান্ত, এগুলো তো আমরা সব জানি, কিন্তু কথা হচ্ছে যে আমরা তো আপনাদের উপর নির্ভর করবো, একটা রাজনৈতিক দল হিসেবে আপনাদের নির্ভর করবো। গণতন্ত্রের বিরোধী দলের বিরাট ভূমিকা। নিশ্চয়ই। যখন কংগ্রেস, বিধান রায় বা অন্যদের কংগ্রেস চলেছে এখানে রাজত্ব, তখন জ্যোতি বসু এবং অন্যদের যে বিরোধী দল, সিপিএমও কিন্তু মার খেতে খেতে একটা জায়গায় এবং তাদের যে সম্মানও দেওয়া হয়েছে, তারা সেই জায়গাটা। তৃণমূল যে আপনি বলছেন, তৃণমূলের যারা কর্মী, যারা মার খেলো, যারা খুন হলো, যারা শহীদ হলো, তাদের একটা কন্ট্রিবিউশন। আমি সেটা বলছি না, আমি সেটা বলছি না। আমি যেটা বলছি সেটা হচ্ছে নন্দীগ্রামে আপনিও গেছেন, আমিও বহুবার গেছি, আপনিও গেছেন। নন্দীগ্রাম, সিঙ্গুর, যে সমস্ত জায়গায় গত 2-3 বছরে সিপিএম এরকম অমানুষিক অত্যাচার করেছে, সমস্ত জায়গায় আমরা গেছি, মানুষের পাশে থেকেছি, দেখেছি। তৃণমূল কংগ্রেস কর্মীরা সাংঘাতিকভাবে প্রতিরোধ করেছেন। তারা না থাকলে আরো গন্ডগোল হতো, সর্বনাশ হতো, আমি সব স্বীকার করছি। আমি সেটা বলছি না, আপনি আমার কথাটা সম্ভবত ধরতে পারছেন না। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে মার খাচ্ছে একটা লোক, সেটা ঠিক, কিন্তু সিপিএম কে তার কয়েনে, বুদ্ধবাবু যে শব্দটা ব্যবহার করেছেন, পেইড ব্যাক ইন দেয়ার ওন কয়েন, সিপিএম যে রুলে খেলাটা খেলে
আইদার আপনি রুল পাল্টে নিজেকে এত শক্তিশালী করুন যে সিপিএম কে বাধ্য করুন আপনার টার্মসে খেলাটা খেলতে, অথবা সিপিএম এর কোর্টে দলবল নিয়ে যান। আপনারা সেটা করতে পারছেন না, এটা আমাদের হতাশার জায়গা। মানে ব্যাপারটা কি জানেন বৈষ্ণব, আমি আরেকটু বুঝিয়ে দিই, আমি আরেকটা কথা বুঝিয়ে দিই। সেটা হলো যে সিপিএম বা বামফ্রন্ট সরকার মানুষের জন্য কি করছেন সেটা অন্য প্রসঙ্গ, মানুষের ভালোর জন্য। একজন দর্শক বললেন ওদের গুণকীর্তনের কথা, ওদের নিশ্চয়ই কিছু গুণ আছে বা গুণ নেই, এটা তো অন্য প্রসঙ্গ। দেশের মানুষের জন্য কি করছেন ওরা, কিন্তু ওরা যেটা সচেতন ভাবে 365 দিন করেন সেটা হলো পরবর্তী ভোটে কি করে আমরা জিতব। এই যে ভোটিং মেশিনারি, ভোটে জেতার যে মেশিনারি, আপনারা আন্দোলনে আছেন, আপনারা অনেক শুভ কাজে আছেন, আপনারা কৃষকদের পাশে, শ্রমিকদের পাশে, সাধারণ মানুষের পাশে আছেন। যে আন্দোলনের কথা আমি নিজে জানি, আমি বহুবার সিঙ্গুর নন্দীগ্রাম গেছি, মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় ছিলেন তখন আমি সেখানে গেছি, আমি নিজে দেখেছি, ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স আছে। কিন্তু এই ভোটারদের এই ভোটিং যন্ত্রের যে ব্যাপারটা, এইখান থেকে আর কিছু করে যে 1-8 মিনিটে কিছু বলা যেতে পারে? আমাদের সময় শেষ হয়ে গেছে, দু একটা শব্দে ভোটিং মেশিন এই জায়গা থেকে লড়াইটা কি সামর্থ্য আছে আপনাদের? আমি আপনাকে বলছি যে আমাদের একদম ভেতর থেকে আমরা লড়াইটা করছি এবং আমাদের লক্ষ্য সংগঠিত শক্তি তৈরি করেই এদেরকে প্রতিহত করা, এবং তার জন্য আমরা তৈরি হচ্ছি। আমাদের সময়টা অত্যন্ত অল্প, আমরা অন্তত অল্প সময় আমাদের এই লড়াইটা করতে হয়েছে একটা নতুন দল তৈরি করে এই মানি পাওয়া। আমরা এখানেই একটা খানিকটা অমীমাংসিত রাখলেও আমরা টেলিফোনও বাজছে, নিতে পারছি না। আমরা দেখা যাক যে কিভাবে বিরোধীরা তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস বাগমারার বন্দুক জোগাড় করতে পারে, এই বলে আমরা আজকের কথা বলা শেষ করছি। নমস্কার।